নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আজকের সাফ কথা আমরা মূলত জানি আলোচনা করব, যেখানে আমরা জানি যে ত্রিপুরায় ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক উত্তাপ যেন তুঙ্গে। সামনে এডিসি ভোট এবং সেই ভোট ঘোষণার আগে একেবারে তপ্ত হয়ে উঠেছে পাহাড়। শাসক জোটের শরিক দ্বন্দ্বে একেবারে জ্বলছে আগুন। পার্টি অফিসে হামলা থেকে ভাঙচুর, রাজনীতির কেন্দ্রে যেন খুমলুং এখন রয়েছে এবং এই আবহে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী মথা প্রধান প্রদ্যোৎ দেববর্মা। তার মুখে মানিক সাহার প্রশংসা শোনা গেছে। পাল্টা আলোচনা চেয়ে বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। এদিকে এডিসি ভোটের আগে কোন পথে পাহাড়ের রাজনীতি, আদতে ত্রিপুরায় হচ্ছেটা কি, তা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আমরা আজকের এই আলোচনায় যে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং বিশেষরা আজকের আমাদের আলোচনায় থাকবেন। তবে যেখানে এই মুহূর্তে রাজনৈতিক ঝড় একেবারে তুঙ্গে, আমরা প্রথমেই আপনাদেরকে দেখাবো যে গত সপ্তাহে যেখানে আমরা জানি যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তিপ্রা মথার কর্মীরা বিজেপির কর্মীদের মধ্যে একেবারে পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে একেবারে জ্বলছিল আগুন। সে নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে প্রথমে আমরা রাখবো এবং তারপর আজকের পরিস্থিতি এবং গত সপ্তাহের পরিস্থিতির মধ্যে কি কি তফাৎ, কি কি পরিস্থিতি ইতিমধ্যে দেখা যাচ্ছে, আলোচনা হবে তা নিয়ে। ত্রিপুরায় এডিসি ভোট ঘোষণার আগেই উত্তপ্ত পাহাড়। বিজেপি অফিসে শরিকি হামলা, বিজেপি তিপ্রা মথা সংঘর্ষে উত্তেজনা চরমে। এখনো ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ বা এডিসির ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই পাহাড় জুড়ে উত্তেজনার পারদ চড়ছে। রীতিমতো যুদ্ধংদেহী মেজাজে তিপ্রা মথা। আক্রান্ত হচ্ছে একের পর এক বিজেপির পার্টি অফিস। মারধর করা হচ্ছে প্রধান শাসক দলের কর্মীদের। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মানিক সাহার নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার। সদ্য খুমলুঙের ঘটনার রেশ কাটতে না কাটতেই চলতি সপ্তাহে এবার জামপুই জেলাতে ভাঙচুর করা হলো বিজেপির আরো একটি পার্টি অফিস। অভিযোগের তীর তিপ্রা মথার কর্মীদের দিকে। মন্ডল সভাপতির গাড়িও গুড়িয়ে দেওয়ার অভিযোগ। সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি মথার কর্মীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা, সঙ্গে ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। দুদিন ধরে উত্তপ্ত খুমলুং। বুধবার রাধাপুর থানার গেটে তালা ঝুলিয়ে দেয় তিপ্রা মথার কর্মীরা। এরপর রাধাপুর থানা ঘেরাও করে চলে তাঁদের বিক্ষোভ। ঘন্টার পর ঘন্টা থানা অবরোধের পর উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইতিমধ্যেই রাধাপুর থানায় দুটি মামলা দায়ের। এরই মধ্যে বিজেপি কর্মীদেরও প্রতিরোধ অব্যাহত। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে পাহাড়ে বিজেপির ভিত্তি ধীরে ধীরে মজবুত হচ্ছিল। গত কয়েক মাসে বহু তিপ্রাসা নেতা ও কর্মী মথা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ঠিক সেই সময় মথা আরো আক্রমণাত্মক হয়ে উঠেছে। বিজেপির দাবি, चुन चुन के गाड़ी से निकल के मारा गया और उसके साथ साथ कल रात भी जो टीटीएडीसी खुमलुंग है उसमें हमारा पार्टी ऑफिस को जलाया गया। हमारा लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का फोटो को तोड़ दिया गया, जला दिया गया। हमारा राज्य के लोकप्रिय मुख्यमंत्री जी का फोटो को जला दिया गया।
একই সঙ্গে পিঁপড়ামথা ও অন্যান্যরা যা বলছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে আমি বলতে চাই, আজকে এখানে এসেছেন কি বলেছেন উনি, বিজেপি কর্মীর উপর কেউ যদি আঘাত করতে চায় তাহলে আমরা কিছু ছাড়বো না। এটা কি কথা? এটা উস্কানিমূলক কথা না? আপনি একজন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের, আপনি কি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলের প্রশ্ন, যখন রাজ্যের ক্ষমতাসীন দল হিসেবে বিজেপি পাহাড়ে সংগঠন শক্তিশালী করতে একের পর এক কর্মসূচি নিচ্ছে, তখন মথাকে তোয়াজ করার পুরনো কৌশলই কি এখন তাদের অস্বস্তিতে ফেললো? কারণ পাহাড়ে বিজেপির নিজস্ব সংগঠন দীর্ঘদিন ধরে দুর্বল ছিল, মথাকেই ভরসা করে চলতে হয়েছে। এখন সেই মথাই সরকারের শরিক হয়েও প্রশাসনিক কাজে তালা ঝুলিয়ে দিচ্ছে, আন্দোলন করে গতি রুদ্ধ করছে উন্নয়নে। এডিসি ভোটের শরিকি এই কোন্দল বিরোধীদের অক্সিজেন দেবে কি? পাহাড়ের এই রাজনৈতিক উত্তেজনা কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। আগরতলা থেকে ভূপাল চক্রবর্তীর রিপোর্ট, নিউজ লাইভ বাংলা। আপনারা দেখলেন রীতিমতো কি ঘটেছিল গত সপ্তাহে, এবং আজকে যেভাবে আমরা আলোচনা শুরু করব, আমরা প্রথমেই আমাদের সঙ্গে যিনি রয়েছেন অতিথি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরার আইনজীবী রঘুনাথ মুখার্জি এবং একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী। এবং প্রথমেই বিশ্বজিৎ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, শোনা যাচ্ছে? হ্যালো, একদম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের Hello. নিউজ লাইভ বাংলার সাফ কথা অনুষ্ঠানে। হ্যাঁ বিশ্বজিৎ বাবু, যেখানে আমরা দেখছি যে ত্রিপুরায় রীতিমতো যেন রাজনৈতিক ঝড় এখন তুঙ্গে, কারণ আমরা যদি দেখি খুমলুঙে উত্তেজনা টান টান রয়েছে, এবং তার মধ্যেই আজকে যা ঘটলো, আজকে আমরা দেখলাম যে গতকাল যার সঙ্গে আড়ি, আজ তার সঙ্গে যেন ভাব। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এক মন্তব্য, এবং সেই মন্তব্যে যেন তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। তাহলে প্রশ্ন উঠছে এই জায়গায় যে একদিকে আমরা যদি যে বিজেপির মানিক সরকার তিনি রয়েছেন সরকার হিসেবে, সরকার গঠন করেছেন তিনি, এবং তার মধ্যে যদি আমরা নজর রাখি, এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, সরাসরি তিনি নাম না করে মন্তব্য করছেন, এবং তারপর আবার তিনি গিয়ে মিটিং করছেন, দেখা হচ্ছে তাদের সঙ্গে, ভদ্রলোক বলে পরিচয় দিচ্ছেন। আসলে ত্রিপুরার রাজনৈতিক আবহ এখন ঠিক কোন দিকে গতি করছে? সাধারণ মানুষ তো তাতে ভুক্তভোগী হচ্ছে। আগামীতেই রয়েছে এডিসি নির্বাচন, কি বলবেন? আগামীতে এডিসি নির্বাচন, সেটাই হচ্ছে মুখ্য বিষয়, ওইটাকে কেন্দ্র করে সবকিছু দেখা যাচ্ছে। এখানে আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মা যেটাই বলছেন, সবই রাজনৈতিক আপনার হিসাবের অঙ্কের একটা পার্ট হিসাবে বলছেন সবকিছুই। কিন্তু দেখার বিষয় হচ্ছে এটা যে আপনি এই যে প্রতিবেদনটাতে যেটা বলছিলেন সেটাই বাস্তব, যেটা হচ্ছে মথার উপরে ডিপেন্ড করে বিজেপির পাহাড়ে ওদের সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে আসছিল। এখন ওরা চেষ্টা করছে ওদের শক্তিটাকে বাড়াতে, মথার উপরে ডিপেন্ড না করে, কারণ ওরা দেখছে মথা ট্রাস্টেড এলাই না, ওদের উপরে ভর করে ওরা পাহাড়ে, ত্রিপুরার পাহাড়ে, এবং সেই সঙ্গে বলতে পারেন যে এখানে যে জনজাতি ভিত্তিক যে ভোট আছে, যে জনসংখ্যা, সেই জায়গাতে অ্যাসেম্বলি ক্ষেত্র একই রকমের ওদের ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। তো ওইটার জন্য যখনই ওরা এটা সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে, ওদের সাথে মথা ওদেরকে জায়গা ছাড়তে রাজি না। ওই হচ্ছে মুখ্য বিষয়। মথা চাইছে আমার উপর ডিপেন্ড করো, আমি তারপরে মানে ডিপেন্ডেন্ট হয়ে তোমাকে চালাতে হবে এটা। যাই হোক, এখন যেদিকে মোড় নিচ্ছে এটা, সেটা বিজেপিও একটা মোটামুটি একটা পজিশন নিচ্ছে, যার ফলে এখন কনফ্লিক্টটা দুনো দিক থেকেই হচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো আমরা নতুন ধরনের রাজনীতি দেখবো এর কারণে এখানে পাহাড়ে। বেশ, একেবারেই আপনি সঙ্গেই থাকুন।
আমরা একটু এবার সরাসরি চলে যাব ত্রিপুরায়। আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত। ভূপাল, যেহেতু আমরা কয়েকদিন যাবত যে সমস্ত খবর করছি তার মধ্যে দেখা যাচ্ছে নতুন করে যেন রাজনৈতিক সমীকরণ কিন্তু ঠিক বুঝে ওঠা যাচ্ছে না যে কোন দিকে গড়াচ্ছে ত্রিপুরার রাজনীতি। কয়েকদিন আগে যেখানে বিজেপি অফিস ভাঙচুর করা হলো এবং তারপর অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, প্রত্যাঘাত হিসেবে আবারও সেই পার্টি অফিস ভাঙচুর। এবং গতকাল আমরা দেখলাম যে স্বরাষ্ট্র দপ্তরের দাবি করছেন অনিমেষ দেববর্মা, তিনি বলছেন গোটা ত্রিপুরার আইন শৃঙ্খলা তিনি বদলে দেবেন যদি তাকে সেই দায়িত্ব দেওয়া হয়, 3 মাসের মধ্যে তিনি সমস্ত পরিবর্তন এনে দেবেন। এবং আজকে আমরা দেখলাম যে আবারও প্রদ্যুৎ কিশোর দেববর্মা গিয়ে মিটিং করছেন মানিক শাহর সঙ্গে, তিনি বলছেন যে ভদ্রলোক, এবং অন্যদিকে নাম না করেও কিন্তু সরাসরি মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। বর্তমান যেভাবে রাজনৈতিক আবহ তৈরি হচ্ছে সে ব্যাপারে যদি বিস্তারিত একটু জানাতে। দেখো, বিজেপি এবং তিপ্রামথার সংসার কিন্তু কোনো কালেই সুখের ছিল না। একেবারে গোড়া থেকেই তাদের মধ্যে অশান্তি ছিল। তোমাকে কয়েকটা বছর আগে যদি নিয়ে যাই, 1988 সালে ত্রিপুরায় যখন কংগ্রেস জোট সরকার ক্ষমতায় ছিল, তখন এইরকম একটি জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল TUJS তাদের সঙ্গে জোট করেছিল এবং কংগ্রেস, এবং সেই সময় থেকে কংগ্রেসের কার্যত অধঃপতন শুরু হয়। পাহাড়ি এলাকায় কংগ্রেস তাদের জমি হারিয়েছে। বিজেপি অনেকটা সেই পথেই হেঁটেছে ত্রিপুরায়। কার্যত দিল্লি থেকে চাপিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরাতে তিপ্রামথার সঙ্গে বিজেপির এই সম্পর্ক, যার ফলে এই সম্পর্ক সুখের সংসারে পরিণত হয়নি। বারবার বিভিন্ন সময় আমরা দেখেছি এই দুই দলের মধ্যে সংঘর্ষ। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান যখন চলছিল, সেখানেও আক্রমণ করা হয় এবং অভিযোগের তীর তিপ্রামথার দিকে। এই গোটা বিষয়টাকে একটু ধামাচাপা দেবার জন্য অনেক সময় উভয় দলের নেতৃত্ব CPIM-কে সেখানে টেনে এনেছে যে CPIM-এর কর্মীরা নাকি রূপ বদল করে কখনো বিজেপি কখনো তিপ্রামথার হয়ে এই সমস্ত আক্রমণ করছে। কিন্তু ত্রিপুরার মানুষ এটা স্পষ্টভাবেই বুঝতে পারছে, জানে যে তিপ্রামথার সঙ্গে বিজেপির যে রাজনৈতিক সম্পর্ক কখনোই ভালো ছিল না। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মনও বারবার বলেছেন যে তথাকথিত তিপ্রাসা অ্যাকর্ড, যেটা ত্রিপাক্ষিক ছিল ত্রিপুরা সরকার, ভারত সরকার এবং তিপ্রামথার মধ্যে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে ত্রিপুরা সরকারের কেউ কেউ বাধা সৃষ্টি করছে। আবার অন্যদিকে এটাও বলা হচ্ছে যে এই অ্যাকর্ডে কি রয়েছে, এই অ্যাকর্ডের বাস্তবায়ন হতে গিয়ে কি বাধা রয়েছে, এবং এই অ্যাকর্ডের মধ্যে স্পেসিফিক কোন বিষয়গুলো আছে যাতে ত্রিপুরার জনজাতিদের জীবন জীবিকা অনেক উন্নত হয়ে যাবে, এই সংক্রান্ত কোনো রকমের নির্দেশিকা বা কোনো রকমের বিষয় সামনে উঠে আসেনি। এই অবস্থায় 2021 সালের ADC নির্বাচনের আগে যখন তিপ্রামথা গঠন করা হয়েছিল, তারা বলছিল গ্রেটার তিপ্রাল্যান্ড, তারপর তারা বলেছে 2023 বিধানসভা নির্বাচনের আগে বলল ওয়ান লাস্ট ফাইট, এসব কিছু বলেছে, কিন্তু এর বাস্তবিকতা কিছুই হয়নি। কার্যত মানুষের কাছে এখন নতুন কিছু নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান নর্থ ইস্ট বলে একটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে একটা নতুন ফোরাম তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক। এরই আবহে বিজেপির সঙ্গে তিপ্রামথার যে এই কাজিয়া, যেটা খুমলুং অর্থাৎ এডিসির সদর এলাকা বলে যেটা পরিচিত, সেই খুমলুঙে যেটা প্রকাশ্যে আসছে, এবং যেখানে খোদ মন্ত্রিসভার সদস্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্বরাষ্ট্র দপ্তর নিয়ে তাদের কাছে দেওয়ার দাবি রাখছে। আবার কখনো কখনো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন যে তিপ্রাসা থেকে একজন মুখ্যমন্ত্রী হতে হবে, যদিও এর আগে দশরথ দেববর্মন তিপ্রাসা মুখ্যমন্ত্রী ছিলেন। এই সার্বিক বিষয়ে এখন কোথাও না কোথাও সামনে এডিসি নির্বাচন, উভয় দলই কার্যত মানুষের কাছে যাবার জন্য এই ধরনের বিষয়গুলোকেই অস্ত্র করছে। কিন্তু পাহাড়ে এখনো পর্যন্ত মানুষ পানীয় জলের জন্য ছড়ার উপর নির্ভর করতে হয়। এখনো পর্যন্ত কিন্তু পাহাড়ের প্রচুর মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে অনেক দূরে, শিক্ষা থেকে অনেক দূরে। এই মৌলিক বিষয়গুলো কোথাও না কোথাও দূরে চলে যাচ্ছে, যেখানে শাসক দলের দুটো রাজনৈতিক দল যেখানে কাজিয়ায় লিপ্ত হচ্ছে, এবং এই বিষয়টাকে কতটা পুঁজি করতে পারছে বিরোধীরা, সেটাও কিন্তু বলবে সময়। স্বর্ণালী, একেবারেই তাই। অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য তুমি রাখলে আমাদের সামনে, কিন্তু প্রশ্ন উঠছে যে এইভাবে যে সংঘর্ষ এবং উত্তাপের মধ্যে আবারও নতুন করে কোথাও গিয়ে তাদের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে, অর্থাৎ প্রশ্ন উঠছে তাহলে কি দলের মধ্যেই কোথাও গিয়ে সংঘাত রয়েছে, গোষ্ঠী কোন্দল বা কাজিয়া, তা নিয়ে আমরা আলোচনা
আলোচনা করব, যেহেতু আমাদের সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে আমার এই প্রশ্নটা থাকছে যে এই যে কয়েকদিন আগে যেখানে সংঘর্ষ, পাল্টা সংঘর্ষ বিজেপি এবং তিপ্রামথার মধ্যে, এবং অন্যদিকে সিপিআইএম এর কর্মীরা নাকি এইভাবে রূপ বদল করে কখনো বিজেপির সঙ্গে থাকছেন বা কখনো তারা হাত মেলাচ্ছেন তিপ্রামথার সঙ্গে, আদতে কি তাই হচ্ছে? যেখানে আমরা জানি যে বিজেপির সঙ্গে কোনো ধরনেরই ভালো সম্পর্ক ত্রিপুরায় ছিল না সিপিআইএম এর, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? সিপিআইএম এর সঙ্গে তো ছিল না, প্রশ্নই ওঠে না ভালো সম্পর্ক। প্রশ্ন হচ্ছে এখানে যে তিপ্রামথা তো অনেকগুলো দলের কম্বিনেশন। তিপ্রামথার ভেতরে অনেকগুলো দল আছে যাদের অনেকের ব্যাকগ্রাউন্ড বামপন্থী ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তো এবং অনেকের আপনার বলতে পারেন যে সারেন্ডার উগ্রপন্থী হিসাবে ছিলেন, সক্রিয় সদস্য ছিলেন উগ্রপন্থী দলের, বামপন্থার সমর্থক ছিলেন, ওনারা এখন তিপ্রামথা অংশীদার। তো কোয়াইট ন্যাচারালি এবার এখন হচ্ছে কি ওই দলের ভেতরেও তো ডিভিশন থাকবে। যেমন ধরুন যেটাই আছে, যারাই বামপন্থী ছিল বামপন্থীর ভেতরেও ভাগ হয়ে গেছে। আবার ভাগ এখন ব্যাপারটা হচ্ছে কি এখন রিসেন্টলি যেটা বোঝা যাচ্ছে যে বিজেপি অ্যাডমিনিস্ট্রেটিভলি সাথে সাথে ওদের রাজনৈতিকভাবেও তিপ্রামথার যে শক্তি, আপনি বলতে পারেন যে মাসুল শক্তি যেটা, সেই মাসুল শক্তিকে মোকাবিলার চেষ্টা করছে। ওই জায়গাটাতেই এখন নতুন সমীকরণ দেখা দিচ্ছে এটাতে। হ্যাঁ, আরেকটা ব্যাপারটা হচ্ছে কি এখন ত্রিপুরার রাজনীতির যা অবস্থা দেখা যাচ্ছে সেটাতে একটু আগে আপনি যেটা বললেন যে আমাদের সরকারের মন্ত্রী, তিপ্রামথার মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আমি ধরে নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে সামলানোর কথা সেভাবে সামলানো হয়নি। আমি যদি ধরেও নিই, এটা যদি ধরেও নিই যে ত্রিপুরাতে ড্রাগসের প্রবলেম সহ অন্য প্রবলেমগুলো আছে, বেশ, কিন্তু তারপরেও ওনার যে একটা যে শরিক দলের মন্ত্রী কি এই কথাটা বলবেন, এই কথাটা মানে এটাই মানে রিফ্লেক্ট করছে যে এখানে বিরোধী দলের দরকার নেই, মানে সরকারের ভেতরেই দল রয়ে গেছে যারা বিরোধী দলের ভূমিকা পালন করছে। বেশ। আমরা আসবো আপনার কাছে আবারও, যেহেতু রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে আপনি যে সমস্ত তথ্য তুলে ধরলেন এবং আইন শৃঙ্খলার কথাও আসছে, এবং আমাদের সঙ্গে আইনজীবীও থাকবেন। একটা ছোট্ট বিরতির সময় আমরা বিরতি থেকে ফিরছি, অন্যান্য অতিথিরাও থাকবেন, আলোচনা হবে, সঙ্গে থাকুন। আমরা ফিরলাম বিরতির পর, যেখানে আমাদের আলোচনা চলছিল ত্রিপুরা নিয়ে। আমরা জানি যে বছর ঘুরে সম্ভবত পাহাড়ে এডিসি নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচনের আগেই ত্রিপুরায় শরিকি কোন্দলে একেবারে জর্জরিত মানিক সাহার সরকার। বিজেপি এবং তিপ্রামথার সংঘর্ষে ঝরছে রক্ত এবং উত্তেজনা শুরু হয় জাম্পুই জলাতেও। পাহাড় দখল রাখতে তিপ্রার কাছে কার্যত মারকে পিছু হচ্ছে বিজেপি, এবং অবাধে ভাঙচুর চালানো হয়েছে বিজেপি অফিসে। সংঘর্ষ পাল্টা সংঘর্ষে চিকিৎসাধীন দুই পক্ষের বেশ কয়েকজন, এবং আজকেরও যে ঘটনা, তারপর কিন্তু কোথাও গিয়ে একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে পরিবর্তন আসতে চলেছে, এমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের তরফ থেকে। আমরা এবার চলে যাব, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী রঘুনাথ মুখার্জি, এবং এর আগের থেকে আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই রেবতী বাবুর কাছে যাচ্ছি, যেহেতু আপনি প্রাক্তন সাংসদ হিসেবে এখানে যদি দেখি ত্রিপুরায় এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক সমীকরণের পরিবর্তন আসছে, কি মনে হচ্ছে আগামীতেই এডিসি নির্বাচন আছে, এবং সেই নির্বাচনের আগে কোথাও কি গিয়ে তা প্রভাব ফেলতে চলেছে আগামীতে? দেখুন, যে বিষয়ে আলোচনা করছি আমরা, এই যে অফিস ভাঙচুর, তারপরে হিংসা, এই যে কাজটা কিন্তু আমরা শুরু করিনি। আপনাদের জানা আছে আমাদের মন কি বাত অনুষ্ঠান, যে অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান করে, ভারতবর্ষের সব জায়গায় আমরা সেটা করি। পার্টির তরফ থেকে শুধু প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা করি। আমাদের বুথ লেভেলে, মন্ডল, ডিস্ট্রিক্ট লেভেলে সেটা হয়। আর নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রী
একটা দলের নেতা না, উনি দেশের প্রধানমন্ত্রী। তো উনি বিভিন্ন বিষয়ে বলেন। আর এই মন কি বাত অনুষ্ঠানে যখন আমাদের শরিকি দলের তরফ থেকে আক্রমণ হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। তো আমরা তার প্রতিবাদ আমরা জানিয়েছি, কিন্তু আমরা কখনো হিংসার আশ্রয় নেইনি। আপনারা দেখেছেন, আমি নিজেও গিয়েছিলাম, আক্রান্ত লোকেদের সাথে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেছেন, অনেক মন্ত্রীরাও গেছেন সেখানে। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা পুলিশকে বলেছি, আর আমাদের কর্মীদেরকে সংযত থাকার কথা আমরা বলেছি। তার জন্যই আসারাম বাড়িতে যখন মন কি বাত অনুষ্ঠানে হয়, এই যে সংঘর্ষ, মানে আমাদের উপরে আক্রমণ হয়, আমরা কিছুই করিনি, মানে তার প্রতিবাদে। এরপরে হেজামারা বাজার, সেখানে আমাদের মাননীয় এমপি এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওনার একটা প্রোগ্রাম ছিল দুর্গাপূজার সামনে। উনি যারা গরিব সবাইকে একটু বিভিন্ন বাচ্চাদেরকে, বয়স্কদেরকে পূজার ড্রেস দিয়ে একটু সাহায্য করার চেষ্টা করেছেন, আমরা শুনেছি। কিন্তু ওনার যাওয়ার আগেই আমাদের কর্মীদের উপরে, সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়। তারপরেও আমরা কিছু করিনি। কিন্তু দেখেছেন এরপরে জম্পুই জেলার যে ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সেখানে আমাদের কয়েক বছর পরে আমাদের অফিস উদ্বোধন হয়, যেটা মন্ডল অফিস বলি আমরা, একটা বিধানসভায় মন্ডল অফিস। তো তিনি উদ্বোধন করেছিলেন, কিছু যোগদানও হয়েছিল। সেই দিন যারা আমাদের সেই সবাই আসছিলেন, অনেকের উপরে আক্রমণ করা হলো। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রায় ৮০-র উপরে একজন মহিলার উপরে আক্রমণ করা হয়, ওনাকে মারপিট করা হয়, হসপিটালাইজড করা হয়। উনি কাঁদতে কাঁদতে সবাইকে বলেছেন যে কিভাবে ওনাকে মানে মারা হয়েছে, সাথে আরো অনেক মহিলাও ছিলেন। এরকম করে মানে আমাদের উপরে আক্রমণ করে, রাস্তায় আটকিয়ে মুখ্যমন্ত্রী সবাই যাওয়া যাবে না। তারপরে দেখেছি খুমুলুং, যেটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের হেড অফিস, যেখানে সেখানে আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়। তারপরে আরো বিভিন্নভাবে শহীদ দেববর্মার নামে একজন কর্মী, ওনার বাড়িতে আক্রমণ চালানো হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু কোথাও তাদের সঙ্গে যেদিন থেকে আমাদের সম্পর্ক হয়েছে, অ্যালায়েন্সের সম্পর্ক, আমরা কিন্তু কোথাও আগে আমরা কোনো আক্রমণ বা এরকম কোনো হিংসার আশ্রয় আমরা নেইনি। তো সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী শুধু একটাই কথা বলেছেন। হ্যাঁ, আপনি এবং আপনারা বলছেন যে আপনাদের তরফ থেকে কোনো ধরনের আক্রমণ করা হয়নি, পাল্টা প্রত্যাঘাত আনা হয়েছে। এবং সেই বিষয়ে তো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যেহেতু আমরা আজকের এই আলোচনায় আমরা চেয়েছিলাম পিপলামাথা থেকে কেউ থাকুক, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, রঞ্জিত দেববর্মা থেকে শুরু করে রাজেশ্বর দেববর্মা এবং অন্যান্য, রবীন্দ্র দেববর্মা এবং অন্যান্যরা। কিন্তু তারপর দেখা গিয়েছে যে সামনেই, অর্থাৎ ২৭শে নভেম্বর, ওয়ান নর্থ ইস্ট নিয়ে তারা সকলেই ব্যস্ত, তারা কেউ এই ব্যাপারে মুখ খুলতে চাইছেন না। সে ব্যাপারে আমরা আলোচনা আসবো। তবে যেহেতু এই আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছে, আমাদের সঙ্গে আইনজীবী রঘুনাথ মুখার্জি রয়েছেন। রঘুনাথ বাবু, ত্রিপুরায় যে পরিস্থিতি ইতিমধ্যে আমরা শুরু হয়ে গিয়েছে, আমরা দেখছি যে ডিসি নির্বাচনের আগে দলের মধ্যেই কোথাও গিয়ে কোন্দল রয়েছে কিনা তা বলা সম্ভব নয়, কিন্তু এইভাবে আক্রমণ, পাল্টা আক্রমণ তো থাকছেই। সে জায়গায় দাঁড়িয়ে এই আইন শৃঙ্খলা নিয়ে আপনি কি বলবেন? যেহেতু পাহাড় রীতিমতো জ্বলছে এবং অন্যান্যরা সবাই কিন্তু, সাধারণ মানুষও তাতে ভুক্তভোগী হচ্ছেন। আমার বক্তব্য হলো, যারা আছে, ভাসুরের নাম বলে না, এটা বাংলায় কথা আছে, ভাসুরের নাম বলে না। রেবতী ত্রিপুরা যেটা বললেন, ভাসুরের নাম বললেন। তো যারা ছোট ভাইয়ের বোটও আছে, যারা আমাদের বাঙালি বা জনজাতি যারা আছে, তারা ভাসুরের নাম বলেন না। তো রেবতী ত্রিপুরা ভাসুরের নাম বলেন না, মাননীয় মুখ্যমন্ত্রী ভাসুরের নাম মধ্যে মধ্যে বলেন। তো এবার হলো যেটা ওয়ান ত্রিপুরা, ওয়ান নর্থ ইস্ট, ওয়ান পার্টি, যেটা স্লোগান দিয়েছেন প্রতিনিধি কিশোর দেববর্মন, উনি তো ওনার এডিসি নির্বাচন সামনে, ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে উনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন, সেই মামলার শুনানি চলছে। আমি জানি না রেবতী ত্রিপুরা বাবু যে পার্টি রয়েছে কেন ভিলেজ কমিটির নির্বাচন করছেন না।
কি ভয়ে করছেন না। আহ, তো এডিসি নির্বাচনে আমরা দেখলাম কয়দিন আগে রবীন্দ্র ভবন বা টাউন হলে একটা প্রতীকী সত্তা বর্মনের একটা আহ, কি বলে ওটা হুইপ দিয়েছেন যে বিজেপি কে ঢুকতে দেওয়া যাবে না, বা অন্য বিরোধী দলকে, সিপিএম হোক বা জিএমপি হোক বা কংগ্রেস হোক, কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তো সুতরাং বিজেপি যেহেতু ইয়েতে আন্ডার কম্পালশনে প্রত্যুৎ কিশোর দেববর্মার সাথে চুক্তিতে আছেন, অ্যালায়েন্স আছেন, আপনার দিল্লিতে আপনার দোস্তি, আগরতলা ত্রিপুরাতে এডিসিতে বা বিভিন্ন জায়গাতে কুস্তি, এটা রেবতী বাবু স্বীকার করবেন কি করবেন না আমি জানি না। দিল্লিতে দোস্তি, আগরতলাতে দোস্তি, এডিসিতে ভিলেজ কমিটি বা বিভিন্ন জায়গাতে কুস্তি। রঘুনাথ বাবু, মথা আমরা versus সব জায়গায় দুস্তি আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণভাবে থাকার আমরা চেষ্টা করি। রেবতী বাবু তো এইভাবে মার খাচ্ছে, এইভাবে পার্টি হুশ করছে, আপনার মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আপনি তো সুর চড়াচ্ছেন। আমি আপনার আমবাসার পরশুদিনের ইয়েটা, আমি কলকাতা ছিলাম, জাস্ট জাস্ট এখন বাড়িতে এসেছি কলকাতা থেকে। আপনার বক্তব্যটা খুব ভালো লেগেছে যে মহারাজ যিনি ছিলেন, এখন যিনি আছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, উনি তো মহারাজ না, ওনার দাদুর নাম বিক্রি করে উনি চলছেন। আমি এটা আপনার বক্তব্যটা এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার বক্তব্যটা। আমি শেয়ার করতে পারি না বা শেয়ার করি না বিভিন্ন বিষয়ে। এখানে কিন্তু আমার প্রশ্ন, আপনি ভাসুর বলতে কাকে বোঝালেন রঘুনাথ বাবু? আর এইদিকে এইভাবে যে পার্টি অফিস ভাঙচুর, তা কি মানে করা উচিত? আপনি কি মনে করছেন রেবতী বাবু? যেহেতু সামনেই নির্বাচন রয়েছে, কি মনে হয় যে 26-এ আমরা জানি যে এডিসি নির্বাচন এবং 27-এর নির্বাচনের পর এই জোটের সরকার কি টিকবে আদতে? না না, আমি বলছি শোনো, রেবতী বাবু আছেন, আসলে রেবতী বাবু আসলে আমি রঘুনাথ রেবতী বাবু বাবুকে ডিস্টার্ব বেশ। করতে চাইনি, তার জন্য বলুন। বাসুরের যে প্রসঙ্গ বলুন। না না, রেবতী বাবু সেটা আমি বলিনি, just নাম বলারও দরকার নেই আমাদের। তো আপনারা প্রশ্নই করেছেন যে শরিকি দলের সঙ্গে, তো এই নামটা নেওয়ার আর কি বাকি আছে? তো নামটা তো হয়ে গেছে। ঠিক আমাদের আছে। কথা হচ্ছে আচ্ছা, আমি বলছি এক মিনিট লিসেন টু মি ব্রাদার রেবতী বাবু। ওকে 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 আপনার বাড়ি ঘর তো উড়িয়ে দিয়েছিল কন্ডাচড়া, কয়জন অ্যারেস্ট হয়েছে, কয়জন পানিশড হয়েছে আপনি বলুন না। বিং এ এমপি, that time you were the MP, কি হয়েছে, কয়জন অ্যারেস্ট হয়েছে আপনি বলুন। আমি 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 সেটা বলতে পারি, কিন্তু এটা অনেক আগের আর একটা দলের সাথে হয়েছিল, সেটা আইপিএফটির সময় যাই হয়েছিল। হোক, তো এই ওই ঘটনা আমি অ্যারেস্ট হয়নি তা না, অ্যারেস্ট হয়েছে, কিন্তু অ্যারেস্ট হয়েছে, কি এবং হয়েছে, পানিশমেন্ট হয়েছে। এরপরে এলাকায় হ্যাঁ হ্যাঁ এলাকায় এরপরে আমরা বসেছি, আলোচনা করেছি আচ্ছা, এবং সবাইকে বুঝিয়ে এরপর থেকে গন্ডা ছড়ায় কেউ আর কিন্তু এরকম ঘটনা করার সাহস দেখায়নি। কিন্তু এটাও আমি কথা আমি বলে রেবতী বাবুকে এই প্রশ্নটাই আমি বলে রাখি। করতে চাইছিলাম যে আপনি যেমনটা বললেন যে গন্ডাছড়ায় এরকম সাহস আর কেউ করতে পারেনি, কিন্তু এখন যা চলছে, কি মনে হয় এই জোট সরকার টিকবে 2027 অবধি? না না, জোটের তো দেখুন, দরকারই আমরা নেই। সবসময় ইতিবাচক থাকি, ইতিবাচক চিন্তাধারা নিয়ে আমরা বিশ্বাস করি যে জোট থাকবে, কিন্তু কেউ যদি ইচ্ছে করে জোটটা ভাঙতে চায় তো ওটা তাদের উপরে নির্ভর করবে। হ্যাঁ, বিজেপি একটা বড় দল, আমাদের একটা দায়িত্ব আছে, সেটা আমরা বুঝি। আমরা দুর্বল নই সেটা বলার অপেক্ষা রাখে না, আমরা বড় দল, কিন্তু এই জন্যই আমরা বড় মানসিকতা দেখিয়ে আমরা এতদিন সহ্য করছি। আর এই জন্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথা পরিষ্কার বলার চেষ্টা করছেন যে আমরা 1 2 3 করে আমরা গুনছি, আর তোমরা যদি এরকম করতে থাকো তাহলে সেটা ঠিক হবে না। আমরাও যদি প্রতিশোধের খেলায় আমরা নেমে পড়ি তাহলে দুই দলের মধ্যে সংঘর্ষ হবে, বিরোধীরা আরও বলার চেষ্টা করবে আইন শৃঙ্খলা নেই। কিন্তু এই যারা শরিকি দল তাদের বুঝতে হবে যে তারা কি চায়, আমাদের জনজাতিদের উন্নয়ন, ত্রিপুরার যে শান্তি সম্প্রীতি এগুলি রেখে মানে ত্রিপুরার উন্নয়ন চায় নাকি সেটা তারা যাতে একটু চিন্তা করে। এই কথায় বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার দলের কর্মীদের বারবার আক্রান্ত করবে, মারবে, তো এটা সহ্য করা হবে না। তো উনি ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন, হয়তোবা জানি না কোন দিন ওনার ধৈর্যের ভাত ভেঙে যায়।
কিন্তু তো তাহলে কি অন্যদিকে এবার আপনারাও আপনারাই হুঙ্কার বলেছেন দিচ্ছেন? শুরুতে যে মুখ্যমন্ত্রী আবার তাহলে কি না না এবার আপনারাও এমন না হুঙ্কার দিচ্ছেন যে পাল্টা প্রত্যাঘাত আপনারাও আনবেন কোনোভাবে? না না মুখ্যমন্ত্রী বলতে চাইছেন আইন শৃঙ্খলা নষ্ট করবে আর যা খুশি করবে সেটা তো বরদাস্ত করা হবে না। না প্রশাসনের তরফ থেকে তো সেটা অবশ্যই পুলিশের ভূমিকা থাকবেই। আমরা তো না, বলছি না, না বিজেপি আমরা মারপিট এরকম মানে আমরা রক্তপাতে আমরা মানে যাব। বেশ বেশ আমি ঠিক আমি আছে, এই নিয়ে একটু মুখ্যমন্ত্রী বিশ্বজিৎ বলেছেন চক্রবর্তীর কাছে যাই। প্রশাসনের প্রধান রাজনৈতিক হিসেবে বিশেষজ্ঞ বলছেন। আমাদের সঙ্গে যেহেতু আমি- রয়েছেন, এই যে গোটা কথোপকথন চলছে আপনি কি মনে করছেন এভাবে প্রত্যাঘাত পাল্টা প্রত্যাঘাত করলে কি সাধারণ মানুষ এতে তো ভুক্তভোগী হচ্ছে? ত্রিপুরা তো বিভিন্ন না। সমস্যা রয়েছে, জলের সমস্যা এবং তার পাশাপাশি রাস্তাঘাট খারাপ, সেখানে যদি আমরা শিক্ষার দিকে নজর রাখি অনেকেই পিছিয়ে রয়েছে পাহাড়ের মানুষ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইভাবে দলের মধ্যে যদি সংঘাত চলতে থাকে সাধারণ মানুষ তো ভুক্তভোগী হবে তাতে। না না, এক মিনিট, সোনালী একটু ডিস্টার্ব করছি আমি বিশ্বজিৎ দা, আমি আমি বলার আগে। আমি আপনার কাছে আসব। আমি এই প্রশ্নটা বিশ্বজিৎ চক্রবর্তীকেই করলাম। বিশ্বজিৎ না, বলুন। উনি বলুন না, এরপর আমি বলছি। বিশ্বজিৎ দা, আপনি সেদিন জানতে চাইছিলেন ফেসবুকে আমার কাছে ক্লাব নিয়ে বা ইয়ে নিয়ে কি বক্তব্য আছে। আমি আপনার কাছে জানতে চাইছি যে এই যে অ্যালায়েন্স করলেন মানে ত্রিপুরা অথবা বিজেপি, তারপরে যে ধরনের হিংসাত্মক ঘটনা চলছে মানে পাহাড়ে বিশেষ করে জনজাতি এলাকাতে এভাবে ত্রিপুরা মতার পার্টি পুড়িয়ে দেওয়া, কাউন্টার বিজেপি করা, রেবতী ত্রিপুরা বললেন ওনার বাড়ি তো অ্যাটাক হয়েছে, উনি তো এমপি ছিলেন, এক্সিস্টেন্স উড়িয়ে দিয়েছে ওনার বাড়ি, তো সেটা অন্য ব্যাপার, এখন চলছে। এবার আমার বক্তব্য হলো যে ত্রিপুরা রাজ্যের এডিসি তে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বেশ অডিও সমস্যা হচ্ছে কিছুটা। আমি আসব, একটা ছোট্ট বিরতি এখন নেব, বিরতির পর আসব এবং অন্যান্য যারা রাজনৈতিক নেতারা আছেন তাদের কি বক্তব্য উঠে আসছে সেই বাইটস গুলো আমরা প্লে করব এবং তারপর আবারও আলোচনায় ফিরবো। দেখতে থাকুন সাফ কথা। আমরা ফিরলাম একটা ছোট্ট বিরতির পর। আলোচনায় যারা রয়েছেন আমাদের সঙ্গে রঘুনাথ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, রেবতী ত্রিপুরা, তারা প্রত্যেকেই কিছু বক্তব্য আপনারা শুনুন আমাদের সঙ্গে, যেখানে ইতিমধ্যেই ত্রিপুরায় এডিসি ভোটের আগে জ্বলছে পাহাড় এবং বিজেপি বনাম মথার সংঘাতও চলছে। জ্বলেছে বিজেপির পার্টি অফিস, আহত হয়ে চিকিৎসাধীন একাধিক কর্মী সমর্থক। এবং যদি নজর রাখি এই ঘটনা ঘিরে গত সপ্তাহে উত্তাপ ছিল চরমে এবং এই সংঘাত আবহে ঠিক কি বলেছে পুলিশ প্রশাসন শুনুন প্রথমে। তো সিচুয়েশন সম্পূর্ণ কন্ট্রোলে আছে, তবে আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই এবং অনুরোধও রাখতে চাই যে বা যারা এই ধরনের উশৃঙ্খল কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বা হওয়ার চেষ্টা করছেন আপনারা এগুলো থেকে বিরত থাকুন। আমরা আইন অনুযায়ী আপনাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব যদি কেউ এই ধরনের কাজ করার চেষ্টা করেন বা করেন, ইভেন ভবিষ্যতেও যদি করার চেষ্টা করেন আমরা কাউকে ছাড়বো না। আইনের পথে চলবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুনলেন, অর্থাৎ প্রশাসন বলছে যে এই ধরনের ঘটনা থেকে আপনারা বিরত থাকুন। সবাইকে তারা বলছেন যে অনুরোধ জানাচ্ছেন যে আগামীতে যদি কেউ এই ধরনের প্রশাসনে মানে সমস্যার সৃষ্টি করে তাহলে কিন্তু প্রশাসন একেবারে কড়া পদক্ষেপ নেবে। অন্যদিকে শান্তির বার্তা প্রদ্যোতের গলায়। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ভদ্রলোক তকমা দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। পাল্টা সমঝোতা বার্তা মানিক সাহার, শোনাবো। एक कॉन्स्पिरेसी हो रहा है। कोई लोग हैं यहाँ में जो चाहते हैं कि मुख्यमंत्री और प्रद्योत मानिक्या के बीच में रिलेशनशिप खराब हो। जिस दिन वायलेंस हो रहा था मैं डीजीपी के साथ कांटेक्ट में था, 4 बार मेरे बात भी हुआ और बहुत जगह में र्यूमर्स भी फैलाया जा रहा था। कुछ लोग हैं जो अभी यहाँ में अपना दुकान चलाने के लिए तिपरा मोथा और बीजेपी के बीच में वायलेंस लगाने की कोशिश कर रहे हैं। और जो लोग वायलेंस कर रहे हैं वो एक टाइम सीपीएम में थे, शायद एक टाइम आईपीएफटी में थे, एक टाइम कांग्रेस में थे, एक टाइम मोथा में थे, आज बीजेपी में है, कल फिर से कांग्रेस में चले जाएंगे। इन लोगों का, ये लोग क्रिमिनल्स हैं, इनका कोई पार्टी नहीं है, इनका कोई धर्म नहीं है। जो पैसा देगा और प्रोटेक्शन के लिए वो एक पार्टी से दूसरे पार्टी में जाएंगे। Now what he said I haven't listened, and he used to ring me. Yesterday also he rang me. So let's see, we can sit, no problem. And from their side they should restrict their cadres
not to indulge this kind of activities. कोई किसी मंत्री का नाम त्रिपुरा माता का नेता ने लिया है, वो खुलासा करे। अगर उनके पास कोई जानकारी है तो वो मंत्री का नाम ले, खुलासा करे, और उसके खिलाफ भी अगर पैसा वैसा बांट के ऐसा मतलब माहौल, ऐसा त्रिपुरा का माहौल खराब करने का कोई सोच रहा है तो पुलिस के पास वो नाम आना चाहिए, लिखित रूप में एफआईआर होना चाहिए। আশা করি আপনারা সকলেই শুনলেন। আমাদের সঙ্গে আইনজীবী রঘুনাথ মুখার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী এবং প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। আপনাদের তিনজনকে আবারও বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এবং এই যে বক্তব্য, তিনটে বক্তব্য আমরা শুনলাম, একদিকে প্রশাসন বলছে এই ধরনের অশান্তি থেকে আপনারা বিরত থাকুন এবং আগামীতে যদি কোনো ধরনের আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয় তাহলে প্রশাসন সেখানে কড়া পদক্ষেপ নেবে, এক। এবং তারপর আমরা শুনলাম যে যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বলছেন যে কোথাও গিয়ে প্রদ্যুৎ এবং মানিকদের মধ্যে যে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছে তিপ্রা মথা এবং বিজেপিদের মধ্যে সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তিনি নাম না করে বললেন যে সিপিএম এ তারা ছিলেন আগে, এরপর তারা সময়ের সাপেক্ষে তারা দল বদলে নিচ্ছেন। তাহলে তিনি নাম না করে এবার সিপিআইএম কে কিন্তু কটাক্ষ করলেন। অন্যদিকে কংগ্রেসের তরফে যে বক্তব্য আমরা শুনলাম সুদীপ রায় বর্মন, তিনি বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি সামনাসামনি মুখ খুলে কেন বলছেন না যে কোন কারা এই ঘটনার সঙ্গে মূলত জড়িত, সবকিছু জেনেও কেন না জানার ভান। আমরা এইটা নিয়ে আলোচনা করব। একটু আমি চলে যাই রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তীর কাছে। কি মনে হচ্ছে বিশ্বজিৎ বাবু, যে এই ধরনের পরিবারের মধ্যে একটা সংঘাত, ঠোকাঠুকি, তা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে? তো হ্যাঁ, প্রভাব তো দেখা যাক কিভাবে এটা ডেভেলপ করে নতুন ভাবে। একটা বিষয় এখানে ত্রিপুরার যে পাহাড়ের রাজনীতি যেটা বলা হয়, ধরুন আপনি যেটা সামনে এডিসি ইলেকশনের যেটা প্রভাব আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি এখানে বরাবরই আমাদের যে এডিসি এরিয়াতে, এডিসি তো হয়ে গেল আপনার 40 ইয়ার্স, 1 এপ্রিল 1985 থেকে অপারেশনালাইজ খুব সম্ভবত এডিসি। তো 40 ইয়ার্সে যে আমরা যেটা দেখেছি কতটা কি উন্নতি হয়েছে। তারপরে ধরুন আমাদের প্রশাসনেরও ম্যাক্সিমাম যে পজিশনগুলো আমরা দেখতে পাই, প্রশাসনের টপ পজিশনগুলোতে যেখানে পলিসি ডিসিশনস যেখান থেকে উঠে আসে, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বসে আছে কিন্তু জনজাতির অফিসাররাই, এবং টপ একটা দুটো লেভেল ধরতে পারেন, এবং সব ডিপার্টমেন্টে এটা আমি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের পুরোটার কথাই বলছি। হ্যাঁ, তো তাহলে জনজাতিদের উন্নয়ন, অ্যাকচুয়ালি একটা হচ্ছে জনজাতিদের উন্নয়ন চাওয়া, আরেকটা হচ্ছে কি জনজাতিদের নিয়ে রাজনীতি করা। তো আমরা এত বছর ধরে বরাবরই দেখে আসি জনজাতিদের নিয়ে রাজনীতির যে প্রেক্ষাপটটা, এটাই আমরা বরাবর দেখেছি বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। এবং এটারই একটা পার্ট হচ্ছে আপনার এই বলতে পারেন যে আমাদের এখানে যে উগ্রপন্থা যে ব্যবস্থা, উগ্রপন্থা এটাও একটা ওয়েপন যেটা দিয়ে ইলেকশন জেতা যায়, এডিসি জেতা যায় বা এডিসির 20টা সিট জেতার পরিকল্পনা করা যায়। তো এগুলো একটা ওয়েপন যাতে কেউ যেতে না পারে ওই এলাকাগুলোতে। এবং এর রেজাল্ট হচ্ছে কি জনজাতিরা, বিশেষ করে যে পাহাড়ি অঞ্চলের জনজাতিরা এটা বঞ্চিত। এবং ত্রিপুরার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ত্রিপুরার জনজাতিদের উন্নয়ন, একটা অংশের জনজাতিদের উন্নয়ন কিন্তু নর্মাল যে উন্নয়নের থেকে অনেক বেশি। কিন্তু যে পাহাড়ের যে যাদেরকে নিয়ে পলিটিক্স করা হচ্ছে ওরা দে আর পেইং দ্য প্রাইস, ওদের উন্নয়ন কিন্তু হচ্ছে না, কিন্তু কম্পারেটিভলি অনেকটা কম হচ্ছে না বললে ভুল হবে। যেমন ধরুন আমি যেটা আগেও বলেছি, সেটা হচ্ছে কি যে ঘর দেওয়া, বা ধরুন না সেন্ট্রাল গভর্নমেন্টের রেশনের জিনিস বলুন বা ঘর বলুন বা বলুন আপনার এই টয়লেট বলুন, এগুলো যেগুলো অটোমেটিক্যালি যাচ্ছে, এগুলোতে কিন্তু কোনো রকমের ভেদাভেদ না করেই পাচ্ছে। এটা এমন না যে এটা ভেদাভেদের ব্যাপার আছে। এটা কোশ্চেন হচ্ছে কি আরো অনেক বেশি, বিশেষ করে আপনি স্বাস্থ্য, শিক্ষা, এই জায়গাটাতে আরো অনেক বেশি উন্নয়নের দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এখানে দেখা গেছে কি সব পলিটিক্যাল পার্টি এই মানে জনজাতিদের, বিশেষ করে যে ওদেরকে যারা পাহাড়ি অঞ্চলে একটু দুর্গম এলাকার জনজাতিদের নিয়ে ওরা পলিটিক্স করছে। এবং এই পলিটিক্সের রেজাল্টে কি হচ্ছে, সত্যিকারের পলিটিক্স করে ওরা নিজেরা পাওয়ার এনজয় করে, মানে নেতারা পাওয়ার এনজয় করতে চাইছে, নেতারা ম্যাক্সিমাম শহরে থাকছে, পাওয়ার এনজয় করছে, ওদের মানে আর্থিকভাবে অনেকভাবে ওরা সচ্ছল পজিশন এনজয় করছে সব কিছু ধরনের।
কিন্তু কিন্তু যারা যে জনজাতিদের যারা এবং এতে করে কি পাওয়ারের জন্য ওদেরকে ইউজ করা হচ্ছে, পাওয়ার এনজয় করার জন্য। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে কি প্রদ্যুৎ কিশোর যেটা বলেছেন এটা তো বাস্তব কথা, এটা উনি যদি এটা রিয়েলাইজ করে থাকেন তো খুব ভালো জিনিস এই জিনিসটা, যে জায়গায় ডিস্টারবেন্সের মূল কোথায় হচ্ছে। তো যেটা দরকার সেটা হচ্ছে সবকিছু ভুলে এখন আমি বারবারই যেটা বলবো, এখন আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্পেশাল ইনিশিয়েটিভ আছে ত্রিপুরার উন্নতির জন্য, এটাকে কাজে লাগিয়ে এবং এখানে ফান্ডও আসছে প্রচুর পরিমাণে। আমি এই ব্যাপারে জানতে চাইবো, আমি এই ব্যাপারে আসবো, আমি আপনার কাছে আবারও আসবো। রেবতী বাবু, আমি আপনার কাছেই যাচ্ছি। এই যে রঘুনাথ বাবু যা যা বললেন এবং তার পাশাপাশি বিশ্বজিৎ চক্রবর্তী তিনি যেমনটা মাত্র বললেন যে অধিকাংশ জায়গায় আমরা ত্রিপুরা যদি নজর রাখি, আমরা যদি দেখি তাহলে জনজাতি অফিসাররাই রয়েছেন এবং জনজাতিদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে কোথাও গিয়ে তাহলে বারবার কি একঘরে করে রাখা হচ্ছে? তাদের উন্নয়ন কি চাইছেন না আপনারা? এই প্রশ্ন আমার কাছে আপনার কাছে থাকছে। এবং জনজাতিদেরকে নিয়ে কি তাহলে সত্যি রাজনীতি হচ্ছে, বা এই যে নেতারা পাওয়ার এনজয় করছে এমনটাও বললেন তিনি, আপনি কি মনে করেন? দেখুন, আমি বিশ্বজিৎ বাবুকে একটা জায়গায় ধন্যবাদ দেই যে উনি কয়েকটা বিষয় ভালো, আমাদের সরকার আসার পরে জনজাতিদের উন্নয়নের জন্য, ত্রিপুরার উন্নয়নের জন্য আমরা যে পদক্ষেপগুলি হাতে নিয়েছি সে সম্পর্কে উনি বিস্তারিত বলার চেষ্টা করেছেন। সময়ের অভাবে উনি আরও বলার চেষ্টা, মানে সুযোগ পেলে আরও বলতেন, কিন্তু বলার চেষ্টা করেছেন। আমাদের মূল কথা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এই স্লোগানকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বিশ্বজিৎ বাবু বললেন, আজকে সাধারণ প্রশাসনে একেবারে সব জায়গায় কিন্তু জনজাতিদেরকে সুযোগ দেওয়া হয়েছে, অফিসার সব ডিপার্টমেন্টে একটা কাজের, এবং জনজাতিদের উন্নয়নের জন্য তাদের একটা বড় ভূমিকা থাকে। এইটা কিন্তু এর আগে হয়নি কখনো, যেভাবে আমরা এখন জনজাতিদের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি। এবং এডিসিকে যেভাবে আমরা ফান্ড দিচ্ছি সেখানেও আমাদের প্রদ্যুৎ বাবুরাই স্বীকার করেছেন এবারে যে ইতিহাসে এই প্রথম আমরা এত মানে বিশাল পরিমাণে অর্থ রাশি তাদেরকে আমরা দিয়েছি। এবং মানে যেটা আরেকটা কথা যে উন্নয়ন নিয়ে তাহলে রাজনীতি কোথায় হচ্ছে, তো আমি সেখানে এক দুইটা পয়েন্ট আপনার সামনে আমি তুলে ধরতে চাই। যে আজকে যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রদ্যুৎ বাবু ভদ্রলোক বলে থাকেন, তাহলে আমি প্রদ্যুৎ বাবুকে আরও একটু অনুরোধ করতে চাই, তাহলে এই ভদ্রলোককে কাজ করতে দিন আর একটু। আপনারা সবাই মিলে যদি ওনাকে আর একটু সাহায্য করেন তাহলে ভদ্রলোক আরও ভালো কাজ করবেন। আমি অনুরোধ করব যে একটু হলেই যাতে অ্যালায়েন্স থেকে বেরিয়ে যাওয়ার হুমকি, এডিসিতে আমরা ঢুকতে দেব না, তার এরকম নানান ধরনের যখন বিভিন্ন সময় দেখা যায় ওনার দলের কিছু নেতৃত্ব, রঞ্জিত বাবু থেকে শুরু করে এরকম অনেক নেতৃত্ব, অনিমেষ বাবুরা এমন কথাবার্তা বলেন যেটা দুই দলের মধ্যে মানে বিরোধ তৈরি করে। যেমন রঞ্জিত বাবু একসময় যে কথাগুলি বলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভালো কাজ করতেন, খুব অ্যাক্টিভ ছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী ইনঅ্যাক্টিভ, তো তাহলে এই কথাগুলির মাধ্যমে কি বোঝাতে চাইছেন তিনি? আবার যা কিছু তিনি করেন প্রদ্যুৎ বাবুর পরামর্শ নিয়ে কাজ করেন। রঘুনাথ মুখার্জি যেহেতু আছেন আমাদের সঙ্গে, তো তার জন্য লাস্ট আমার কথা হচ্ছে তাদেরকে একটু সংযত থাকতে হবে এবং আরো বেশি করে যদি সহযোগিতা করে তাহলে আমাদের ভদ্রলোক মুখ্যমন্ত্রী আরো ভালো কাজ করবেন। বেশ, আপনি কি মনে করেন রঘুনাথ মুখার্জি, যেহেতু বলা হচ্ছে যে ভদ্রলোককে নাকি কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না, যদি মানে সবকিছু সহযোগিতা সব ক্ষেত্রে করা হয় তাহলে আরো তিনি কাজ করবেন ত্রিপুরার হয়ে, এবং বারবার নাকি অ্যালায়েন্স থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে, তাহলে একেবারে তো স্পষ্ট যে কোথাও গোষ্ঠীর মধ্যেই কোন্দল রয়েছে। আপনি কি মনে করছেন? না না, আমি বলছি রেবতী ত্রিপুরা আছে তো, রেবতী ত্রিপুরাকে বলছি যে ত্রিপুরা মতা না থাকলে কি বিজেপি গভর্নমেন্ট থাকবে না? সেটা আমি বলছি না, অবশ্যই থাকবে, আমাদের মেজরিটি আছে, কিন্তু তারপরে একটা ডিসিশন হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে হয়েছে, তো সেখানে আমি ফাইনাল ডিসিশন আপনাকে বলতে পারবো না। তাহলে মিস্টার ত্রিপুরা, রেবতী ত্রিপুরা, আপনি নির্লজ্জের মতো কেন বলছেন যে ভদ্রলোক মুখ্যমন্ত্রী ওনাকে সাপোর্ট না করলে কি বলে প্রত্যেক কৃষ্ণ দেববর্মা বা ত্রিপুরা মতা পার্টি আপনার অসহায়ভাবে আমি বলছি না, সেখানে আপনি যেভাবে বলার চেষ্টা করছেন অসহায়ভাবে বলছেন এই কথা।
আমাদের মেজরিটি আছে, আমরা কাজ করছি এবং স্ট্রংলি সবকিছু ডিসিশন নেওয়া হচ্ছে। আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গন্ডগোল লাগানোর চেষ্টা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেহেতু নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সব জায়গায় একদম মানে কড়া হাতে মোকাবিলা করছেন। অডিওর কিছুটা সমস্যা হচ্ছে রঘুনাথ বাবু, আপনার খুব সম্ভবত স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি একটুখানি রেবতী বাবুর কাছে আসছি আবারও। এই যে 27শে নভেম্বর ওয়ান নর্থ ইস্ট রয়েছে, তা নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি, আপনারা তা নিয়ে কি বলবেন? দেখুন, এই যে ওয়ান নর্থ ইস্ট বা এরকম কথাবার্তা নতুন কিছু না। আমরা তার আগে আমাদের বিজেপির সৃষ্টির প্রথম থেকে জন্ম থেকেই আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত। তো আজকে আলাদা করে নর্থ ইস্ট যে কথা বলা হচ্ছে, আমি মনে করে তার কোনো তাৎপর্য নেই। যেখানে আমরা বলছি এক ভারত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে এই নর্থ ইস্টকে মানুষ চিনত না। উনি বললেন আসার পরে যে শুধু দেখলেই চলবে না, লোক ইস্ট পলিসির জায়গায় তিনি অ্যাক্ট ইস্ট পলিসিতে পরিণত করলেন। কাজ করতে হবে, প্রধানমন্ত্রীকে আসতে হবে, মন্ত্রীদেরকে আসতে হবে, এবং যেভাবে কাজ শুরু করেছে। বলুন। আমি বলছি না, আমি বলছি আপনাকে, এরপর আপনি বলুন না। যেভাবে কাজ করছে আজকে এই আজকে যারা বলছে ওয়ান নর্থ ইস্ট, আরো জোরালো ভাবে আওয়াজটা তোলার জন্য নাকি তাদের ওয়ান নর্থ ইস্ট এরকম একটা পার্টি দরকার। তো আমি বলছি আমরা যেখানে কাজ করছি কোনো আন্দোলন কোনো দাবি ছাড়াই, সেখানে এই ভাবনার কোনো দরকার নেই। আরে রেবতী বাবু, নর্থ ইস্ট চিন্তা না মানে 14 আগে নর্থ ইস্টে আসাম ছিল, মণিপুর ছিল, মিজোরাম ছিল, 7টা স্টেট ছিল, ভারতবর্ষে কেউ চিনতো না? তো আপনি পড়াশোনা করে গ্রাজুয়েট হয়ে গান্ধী স্কুলে চাকরি করেননি? নর্থ ইস্টের কে কে আছে আপনার? আমি যে অর্থে নর্থ ইস্টের কথা বলেছি আপনি বুঝতে পারেন। আমি আপনাকে বলি, আপনার কয়টা হাইওয়ে ছিল ত্রিপুরা রাজ্যে আপনি বলুন তো। রঘুনাথ বাবু আপনি বলুন না ত্রিপুরা রাজ্যে কয়টা হাইওয়ে ছিল? আর ইনফ্রাস্ট্রাকচার যদি না হয় আপনার এখানে মানুষ আসবে? আগে 10 নামলে গাড়ি আসতো না, ট্রাক মানে মাল আসতো না। মিজোরামে আজকে ট্রেন চলে যাচ্ছে, এটাকে আপনি উন্নয়ন বলবেন না? 75 বছর পরে মিজোরামে এই প্রথম ট্রেন গেল। আগেও নর্থ ইস্ট ছিল, আগেও করতো, কিন্তু নর্থ ইস্ট কে সেভাবে চিন্তা না মানুষ। তাদের শিক্ষার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সেগুলো তো আগে ঠিক করা উচিত, তাই নয় কি? সেটাই আমি বলছি যে দেখুন, পাহাড়ের কথা বলছেন তো, পাহাড়ে আমাদের ত্রিপুরা যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই যে বিদ্যালয়ের কথা, আমাদের এডিসিতে ক্লাস 8 পর্যন্ত যে স্কুলগুলি বিদ্যালয়, তার দায়িত্ব অনেকটা এডিসির হাতে আছে। সেখানে আমি কি কন্টিনিউ করব না রঘুনাথ বাবু কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনার থেকে জানতে চাইছি রেবতী ত্রিপুরা যে এডিসি কে করেছিলেন বলুন। এই ইতিহাসে যাওয়া দরকার আমাদের, কে করেছেন কেন যাওয়া দরকার আপনি বলুন না, কি প্রশ্ন আপনার? না আপনার প্রশ্নটা বলুন না, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি বলছি এডিসিটা এডিসি হয়েছে, যে এডিসি হয়েছে, বলুন না এই যে শিডিউল 21 কে করেছে কনস্টিটিউশনে? এটা কে করেছে? কোন গভর্নমেন্ট করেছে? আপনি বলুন তাহলে কি বলতে চাইছেন বলুন। আমি এই আলোচনায় ছিলাম না। আজ আমাদের আলোচনাটা ছিল মূলত এই যে শাসকের এবং শরিকের মধ্যে যে একটা কোথাও গিয়ে কোন্দল থাকছে কি না, যেখানে দলের হয়ে অনেকে একবার দলের বিপক্ষে গিয়ে কাজকর্ম করছেন। আমি শেষমেশ একটু আমি বিশ্বজিৎ বাবুর কাছে যাচ্ছি, যে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয় সামনেই নির্বাচন রয়েছে এবং তার পরিবর্তন কতটা প্রভাব ফেলতে পারে? একদম 1 মিনিটে শেষ করতে হবে যেহেতু আমাদের খবর রয়েছে। রেবতী বাবুর পিঠের চামড়া তুলে দিচ্ছে মথা, ভাসুরের নাম বলবে না। বিশ্বজিৎ বাবু রেবতী বাবুর সাথে একমত হবে। আমার থেকে পরিষ্কার ভাষায় কেউ কথা বলে না, আপনি জানেন রঘুনাথ বাবু ভালো করে। আরে রেবতী,
আপনি স্যার, মানে টপিকে আপনি থাকুন না, টপিকের বাইরে কেন যাচ্ছেন? এডিসি কে তৈরি করেছে সেটা তার আমি পেছনে শেষমেশ ইতিহাস প্রশ্নটা ব্যাখ্যা করেছি, করে কেন লাভ শেষ কি কেন করতে হবে? হবে। বলবো না? আমি একটা শেষ কেন করতে বলবো হবে। না? বলতে এডিসি চাইবো তো এখানে, আলোচনা হচ্ছে, শেষ করতে এডিসি হবে। তো এখানে একটা আলোচনা জিনিসই হচ্ছে। বলতে চাইবো, হুম, রাজনৈতিকভাবে সবাই যার যার মোকাবেলা করুক, হ্যাঁ, এটার ফল কি আমরা তো পরে দেখতেই পাবো, কিন্তু প্রশাসন হিসাবে আমি বলবো প্রশাসনিকভাবে একটু শক্তভাবে জিনিসটা মোকাবেলা করা দরকার আছে। বেশ। বিশেষ করে আমি এখানে একটা কারণে আরো বেশিভাবে এটাকে এখানে কিছু বাংলাদেশে আমাদের যেমন পাকিস্তানের বিভিন্ন রকমের উগ্রপন্থী নেতা থেকে শুরু করে মানে বাংলাদেশের পাকিস্তানের মন্ত্রীরা ভিজিট আমাদের করছে। সময় খুব কম, বিশ্বজিৎ, আমাদের শেষ করতে বিশ্বজিৎ, হচ্ছে। আমরা এক শেষ সেকেন্ড, করছি। এক আমরা সেকেন্ড। এই আলোচনা আবারও ফিরবো। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আইনজীবী রঘুনাথ মুখার্জি, রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বজিৎ চক্রবর্তী, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। আমরা আবারও আলোচনা করবো এই নিয়ে, যেহেতু নির্বাচন সামনে রয়েছে এবং সেই নির্বাচনের আগে এক একটা সংঘাত আমাদের চোখে স্পষ্ট, এবং আগামীতে এই পদক্ষেপ কোথায় নেওয়া হয়, প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং রাজনৈতিক সমীকরণে আরো কিছু নতুন পরিবর্তন আসে কিনা সেদিকে নজর থাকবে। আবার তো আজকের মতো সাফ কথা এখানেই শেষ করছি। এরপর চোখ রাখুন খবরে।